নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। এই মুহূর্তে বাংলার রাজ্য রাজনীতি অত্যন্ত উত্তপ্ত, কারণ আসল তৃণমূল নকল তৃণমূলের মধ্যে লড়াই শুরু হয়েছে। মমতার পাশ থেকে সরলেন মুসলিম বিধায়করা, বিদ্রোহী শিবিরে নাম লেখালেন একে একে অনেকেই। গতকাল থেকে বাংলার রাজনীতি একটা চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে গোটা ভারতবর্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘু ভোট ব্যাংক ছিল তার রাজনৈতিক অস্ত্র, সেই ভোট ব্যাংক একেবারেই হাতছাড়া হয়েছে। কারণ এবারের নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে একে একে সরে গেছে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়কেরা। তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়ক এবারে নির্বাচিত হয়েছেন, তার মধ্যে ১৭ জন তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়ক, তারা কিন্তু গতকালই দল ছেড়েছেন। এই ৮০ জনের মধ্যে ৩৪ জন এবারে নির্বাচিত হয়েছিলেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সংখ্যালঘু ভোট ব্যাংক সরে যাচ্ছে? সংখ্যালঘুরাও কি সরে যাচ্ছেন? কারণ ফলতার উপনির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান। তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তিনি জামানত পর্যন্ত বাঁচাতে পারেননি। ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে মুসলিম বিধায়কের সংখ্যা ৩৪। বুধবার তারা ১৭ জন, আসল তৃণমূল যদিও নিজেদের দাবি করছেন, তারা আসল না নকল তা জানার জন্য অপেক্ষা করতে হবে। দল হাতছাড়া, নেতৃত্ব হাতছাড়া, ১.৫ দশকের বেশি সময় ধরে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছেন। ভারতবর্ষের রাজনীতিতে একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল মহারাষ্ট্র মডেল। সেখানে সরকার গঠনের জন্য একনাথ শিন্দে দল ভেঙেছিলেন। পরে তিনি আসল শিবসেনা হিসেবে জাতীয় নির্বাচন কমিশন তাদের স্বীকৃতি দিয়েছে। সেই মডেলই বাংলাতে এলো, কিন্তু বাংলাতে একেবারে একটা অন্য রকমের মডেল দেখা গেল। অনেকে তাকে বাংলা মডেল বলছেন। এখানে কিন্তু সরকার গঠনের কাজ এরা করেননি, এরা করেছেন বিরোধী দলনেতা কে হবেন। গতকাল বিধানসভার সচিব যখন ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা এবং সেই ঘরের চাবি তাদের হাতে তুলে দেওয়া হলো, তার আগে বিস্তর নাটক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ৭০ জনের সই করা চিঠি দিয়েছিলেন, সেখানে নাকি বেশ কয়েকটি নকল সই ছিল। তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছিল। তারপরে গত দুদিন ধরে তৎপরতার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল ৫৮ জনের সই সম্মিলিত একটি চিঠি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে জমা দিলেন এবং বলেছেন আরও ২ জন নাকি তাদের পাশে রয়েছেন। সেই ৬০ জন বিধায়কের মধ্যে দেখা যাচ্ছে কাজল শেখ, জাভেদ খান, আকরুজ্জামানের মতো অত্যন্ত পরিচিত এবং মমতা ঘনিষ্ঠ নেতারাও রয়েছেন। এই যে দল বদল হলো বা এক শিবির থেকে অন্য শিবিরে গেলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসময়ের সঙ্গে অরূপ রায়ের মতো নেতাও রয়েছেন, জাভেদ খানের মতো নেতাও রয়েছেন, শিউলি সাহার মতো নেতারা রয়েছেন। তাহলে কি যত দিন যাচ্ছে সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাচ্ছেন? তবে বাংলার রাজনীতিতে গতকাল যে ঘটনা ঘটেছে তা গোটা ভারতবর্ষের রাজনৈতিক পর্যবেক্ষকদের চক্ষু চরক গাছ। তারা এই বিভাজনকে কিভাবে ব্যাখ্যা করবেন তা নিয়েই কিন্তু সারাদিন ধরে চর্চা চলছে। এখন প্রশ্ন উঠছে, এই যে বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী দল গঠন করলেন, তারা কতদিন থাকবেন? তারা কি জানেন তারা কি করলেন, কেন করলেন?
এর পিছনে কি অভিসন্ধি রয়েছে নিশ্চয়ই তারা আগামী কয়েকদিনের মধ্যে উপলব্ধি করবেন। এই বিরোধী দল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ৯৮ সালে তৈরি করেছিলেন, সেই দল যে একেবারে দুভাগে ভাগ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পরিষদীয় দল পুরোপুরি ভেঙে যাবে, সংখ্যাগরিষ্ঠ সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএমের সাংসদ ছিলেন, তাকে বহিষ্কার করা হয়েছিল নারী গঠিত কেলেঙ্কারির জন্য। আবার এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। তিনি এখন আবার বিরোধী দলনেতা হলেন। যদিও তৃণমূল কংগ্রেসের তিনি বিধায়ক নন, তারপরেও বিরোধী দলনেতা হয়েছেন এবং তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ১৭ জন বিধায়ককে এক ছাতার তলায় আনতে পেরেছেন। এখন প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার তৈরি দলকে কিভাবে বাঁচাবেন, কিভাবে সংখ্যালঘুদের মন ফেরাবেন, যে সংখ্যালঘুরাই ছিল তার রাজনৈতিক শক্তি। এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন।